আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যখন ভিডিওটি করছি ঠিক সেই সময়টাতে বাংলাদেশের একটি খবর রীতিমতো অনেক অবাক করেছে। আপনারা সবাই জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভূমিধস বিজয় লাভ করেছে। আর সঙ্গত কারণেই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছেন। আমাদের দেশের অতীতের যে স্মৃতি, সেখানে যিনি প্রধানমন্ত্রী পদে বসেন তার একটা ভাবসাব থাকে, এবং যেই মুহূর্তে একজন লোক প্রধানমন্ত্রী হন সঙ্গে সঙ্গে তিনি তার অতীত ভুলে যান, তার বর্তমানও ভুলে যান, তার নিজের অস্তিত্ব ভুলে যান। তিনি কে, কোত্থেকে এলেন, কিভাবে এলেন, এ সকল প্রশ্ন কেউ করতে পারে না। এমনকি প্রধানমন্ত্রীরা যদি টের পান যে তাকে প্রশ্ন করতে পারে এরকম কোনো মানুষ আছে পৃথিবীতে, অমনি তার গাল ধরে, কান ধরে, মানে তার 12টা বাজিয়ে ছেড়ে দিতে হবে যে এত বড় সাহস, আমি প্রধানমন্ত্রী, রাজাধিরাজ, মহারাজ, আমাকে নিয়ে প্রশ্ন করো, আমার লেখাপড়া কি, বংশ কি, আগে দরিদ্র ছিলাম না ধনী ছিলাম, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তুই মনে মনে চিন্তা করিস, আজ তোর একদিন কি আমার একদিন হালুম। এভাবেই অতীতে চলেছে। আর সেই যে ধারাবাহিকতা ভঙ্গ করে যিনি প্রধানমন্ত্রী, সম্ভাব্য প্রধানমন্ত্রী না বলে তার যারা লোকজন সবাই বলার চেষ্টা করছেন, জনাব তারেক রহমান সাহেব হলেন অবশ্যম্ভাবী প্রধানমন্ত্রী, অর্থাৎ যে সম্ভাবনাটা অবশ্যই, এর কোনো বিকল্প নেই। তো আমি যে ভিডিওটি করছি আজকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, বলা হচ্ছে 18 তারিখে সরকার শপথ গ্রহণ করবে। 3 দিন অনেক দীর্ঘ সময়। 3 দিন তো দূরের কথা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুন ফায়াকুনের কারণে 3 সেকেন্ডের মধ্যে পৃথিবীর মানচিত্র পরিবর্তন হয়ে যায়। তো সেক্ষেত্রে আল্লাহ তাকে রহম করুন, বরকত দান করুন তারেক রহমান সাহেবকে। তার নেতাকর্মীরা তাকে নিয়ে যে আশায় বুক বাঁধছেন, তিনিও নিঃসন্দেহে আশাবাদী। তো তার আশা পূর্ণ হোক। তো যেটা বলছিলাম যে তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ গত 1 মাস ধরে তারা পরস্পরের বিরুদ্ধে যতটা প্রচার করা দরকার, প্রোপাগান্ডা দরকার, উভয়ই করেছেন। এবং ইতিমধ্যে সারা বাংলাদেশে জামাত এবং বিএনপি নেতাকর্মী এবং অন্যান্য যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে, এমনকি বিএনপির বিদ্রোহী যারা প্রার্থী, তারাও পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, লড়াই সংগ্রাম করছেন, অনেক জায়গাতে মারামারি হয়েছে ইত্যাদি নানা ঘটনা। ঠিক সেই সময়টাতে জনাব তারেক রহমান সাহেব জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের বাসভবনে দেখা করতে গেছেন। সেই দৃশ্য আমরা দেখলাম পত্রপত্রিকাতে। আর এরপর তিনি এনসিপির প্রধান জনাব নাহিদ ইসলাম তার বাসাতে যাবেন তার সঙ্গে দেখা করার জন্য। তো এটা বাংলাদেশের রাজনীতিতে একেবারে ব্যতিক্রম। পশ্চিমা দুনিয়াতেও এরকম হয় কিনা আমি দেখিনি। বরং যিনি নির্বাচিত হন, নবনির্বাচিত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, তাকে অভ্যর্থনা জানানোর জন্য সবাই সেখানে যান। এরকম একটা কালচার রয়ে গেছে। আবার আমরা হোয়াইট হাউসের ক্ষেত্রে দেখেছি, ধরুন প্রেসিডেন্ট বারাক ওবামা, তিনি ক্ষমতাসীন আছেন, প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্প ইলেক্টেড হওয়ার পর শপথ গ্রহণের আগে ইনফর্মাল ওয়েতে তিনি হোয়াইট হাউসে যান তার স্ত্রীকে নিয়ে, এবং স্বয়ং বারাক ওবামা তাকে অভ্যর্থনা জানান। এটা ওদের কালচার। তো এক্ষেত্রে তারেক রহমান সাহেব তার স্ত্রীকে নিয়ে যদি গণভবনে যেতেন, মানে এখন তো গণভবন নেই, যমুনাতে যেতেন কিংবা বঙ্গভবনে যেতেন, এটা পশ্চিমা কালচারের মতো একটা নতুন কালচার হতো বাংলাদেশে। কিন্তু তিনি সকল কালচার ভঙ্গ করে সংসদে যারা বিরোধী দল হবেন তাদের সঙ্গে দেখা করতে গেছেন। সবাই বলছে এটা বিরাট উদারতা, এরকম উদারতা বাংলাদেশে হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত যার মধ্যে প্রবাহিত, বেগম খালেদা জিয়ার রক্ত যার মধ্যে প্রবাহিত, তার পক্ষেই এ ধরনের মহৎ কাজ করা সম্ভব। তিনি শান্তির কবুতর, শ্বেত শুভ্র কবুতর, তার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠিত হতে পারে আগামীতে এই বাংলায়। এরকম ইতিবাচক কথাবার্তা বলা হচ্ছে।
তো এই পর্যন্ত যদি ঠিক থাকতো, সব কিছু স্বাভাবিক থাকতো, তাহলে আর কোনো বক্তব্য ছিল না। কিন্তু আমি এই ভিডিওটি করছি রোববার দিন রাত্রি 8:30টার সময়। তারপরের দিন অর্থাৎ সোমবার 11 দলীয় জোট বায়তুল মোকাররমের সামনে একটি প্রতিবাদ সভা ডেকেছেন। হঠাৎ করে এই প্রতিবাদ সভা কেন, কী উদ্দেশ্যে, কী কথা তারা বলবেন, ওটি অপ্রকাশিত থেকে যাবে। এই গেল এক। এবং এটা হতে পারে, একদিকে ধরুন আপনি পার্লামেন্টে বন্ধুত্ব করবেন, রাজনৈতিক সৌহার্দ্যতা থাকবে, পরস্পরের সঙ্গে সম্পর্ক থাকবে, আবার আপনার অধিকার নিয়ে কথাবার্তাগুলো নিয়ে আপনি রাজপথে কথা বলবেন। এটা আমাদের বাংলাদেশে অনেকবার ঘটেছে, বহুবার ঘটেছে। তো সেটা সমস্যা ছিল না। সমস্যা হবে যদি তারেক রহমান সাহেব এই যে জামাতের আমিরের সঙ্গে দেখা করলেন, এটি উনি নিজের ইচ্ছায় করে থাকেন, দলের পরামর্শ করে থাকেন, ভালো, এবং এটি ইতিবাচক। কিন্তু এটি যদি কোনো বিশেষ জায়গা থেকে নির্দেশনা আসে, উপদেশ আসে, অনুরোধ আসে, সেটা আপনারা অনুমান করে নেন কোথা থেকে আসতে পারে, তাহলে এই সাক্ষাতের মধ্যে একটি অশনি সংকেত বিরাজ করছে। যদি এ ধরনের একটি ভয় তারেক রহমান সাহেবকে কেউ দেখিয়ে থাকে যে জামাত যদি ঠিক না থাকে তারা যে কোনো সময় সংসদ থেকে বেরিয়ে যেতে পারে, তাহলে সরকারের পতন অনিবার্য, তারা শপথ গ্রহণ নাও করতে পারে, তারা শপথ গ্রহণের আগে ঝামেলা তৈরি করতে পারে, ইত্যাদি ইত্যাদি নানা বিষয়। আর সেই ভয়ের কারণে হোক, এই পরিস্থিতি উত্তরণের জন্য সেই একটা নেগোসিয়েশন বা একটি বন্ধুত্বের পরিবেশ তৈরির জন্য তার যে অগ্রগামী ভূমিকা, এটা যদি হয়ে থাকে, তাহলে এই ফলাফলটা ভালো হবে না, কোনো অবস্থাতে ভালো হবে না। আর আমাদের দেশে যারা ওভার অ্যাক্টিং করার চেষ্টা করেন বা অতিরিক্ত ভালো করার চেষ্টা করেন, তারা সবাই বিপদে পড়েন। আমাদের দেশটাই হলো শক্তের ভক্ত, নরমের জম। এখানে আপনি রাজা হবেন তো রাজার মতো থাকবেন, প্রজা হবেন প্রজার মতো থাকবেন। প্রজা যদি রাজার মতো ভাব দেখায়, ভীষণ রকম সমস্যার সৃষ্টি করে। আর রাজা যদি সাধারণ আলখেল্লা পরে, লুঙ্গি পরে, পাজামা পরে, পাঞ্জাবি পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, তাহলে একটা ভিক্ষুক এসেও তাকে একটা খোঁচা দিয়ে যাবে। এই হলো আমাদের দেশের চরিত্র। তো সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব যদি পশ্চিমা ধাঁচের উদারতা দেখাতে চান, আন্তরিকতা দেখাতে চান, সেটাও যেমন সমস্যা আমাদের দেশের কালচার অনুযায়ী। আর যদি তিনি দ্বিধাগ্রস্ত হয়ে, ভীতর সন্ত্রস্ত হয়ে, কারো দ্বারা উপদেশপ্রাপ্ত হয়ে, আদিষ্ট হয়ে, অনুরোধপ্রাপ্ত হয়ে মানে বিরোধী দলীয় নেতাদের সঙ্গে দেখা করতে যান, তাহলে আপনি ধরে নিতে পারেন যে তিনি একটি দুর্বল সরকারের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, যে সরকারের হাত পা বাঁধা থাকবে এবং তাকে অনেক বিষয়বস্তুর সঙ্গে নেগোসিয়েশন করতে হবে, সমঝোতা করে তাকে চলতে হবে। এটি তার জন্য একটি করুণ পরিণতি বয়ে নিয়ে আসবে এবং তিনি সাস্টেন করতে পারবেন না, নিশ্চিতভাবে লিখে রাখতে পারেন। থার্ডলি হলো যে সামনে যে রাজনীতির সমীকরণ আসছে, সেই সমীকরণে একটা স্পেস আছে, বিশাল একটা স্পেস খালি আছে। আপাত দৃষ্টিতে সুন্দর একটি নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। এমনকি এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন ভোট দেওয়ার জন্য, তাদের যে সংখ্যাধিক্য, এটাও আমরা যারা রাজনীতির বিশ্লেষণ করি আমাদের চিন্তার বাইরে। এটা প্রকৃতি প্রদত্ত একটি আশীর্বাদ। আমি বেশ কয়েকবার বলেছি এর আগে যে ম্যাজিক্যাল কিছু ঘটে যেতে পারে নির্বাচনে, এবং ম্যাজিক্যাল সেই ঘটনা যদি ঘটে, তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে আসবে, ভোট কেন্দ্রেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে, ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু আমাদের যে স্বাভাবিক অবস্থা, আইনশৃঙ্খলার যে অবস্থা, মানুষের মন মানসিকতা, তো সেক্ষেত্রে আসলে দ্বন্দ্ব সংঘাত হলে সেটা সামাল দেওয়া যেত না। কিন্তু বাস্তবে ম্যাজিক্যাল ঘটনা ঘটেছে, অলৌকিক ঘটনা ঘটেছে। অনেকে ফলাফল নিয়ে, ফলাফলের ইঞ্জিনিয়ারিং নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন, এবং স্পর্শকাতর অনেকগুলো যে সিট রয়েছে, সংসদীয় আসন রয়েছে, সেখানে ফলাফলের যে যাকে বলা হয় পরিবর্তন আমরা দেখেছি, এবং সেখানে যেভাবে ফলাফল হয়েছে, এটা আমাদের হিসাবের সঙ্গে মিলছে না।
আবার এখন জনাব তারেক রহমান সাহেব যেভাবে ভারতকে তিনি প্রিভিলেজ দিতে চাচ্ছেন, আবার ভারত যেভাবে রেসপন্ড করছে তারেক রহমান সাহেবের পক্ষে, আবার ভারতকে ঠেকিয়ে দেওয়ার জন্য এনসিপি, ডাকসু, জামায়াত ইসলামী, তাদের অন্যান্য যে সকল প্রক্সি গ্রুপগুলো রয়েছে, তারা যেভাবে রাস্তায় মিছিল বের করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে, এটি জনাব তারেক রহমান সাহেবের জন্য নানা রকম সমস্যা এবং জটিলতা তৈরি করবে। তো সেদিক থেকে আগামী যে 6টি মাস সরকারের জন্য, এই 6টি মাস প্রায় প্রতিদিন একটার পর একটা ম্যাজিক্যাল ঘটনা ঘটতে থাকবে। এই যে তারেক রহমান সাহেব জামাতের আমিরের বাসায় গেলেন, আবার এমন যদি হয় যে দুজনে মিলে উমরা করতে গেছেন একসাথে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, জামাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে তারা উমরা করতে গেছেন, এমনকি তার ক্যাবিনেট একসঙ্গে সেখানে গেছেন। এরকম যদি ঘটনা ঘটে, আরও আশ্চর্য ঘটনা, যদি জামাতের লোকজন এখানে এই ক্যাবিনেটে সেই 1996 যে জামাত বিএনপি সরকার ছিল, ওইভাবে যদি জাতীয় সরকার হয় এবং সেই জাতীয় সরকার যদি জামাতের লোক অংশগ্রহণ করে, এনসিপি যদি অংশগ্রহণ করে, যদি আসিফ নজরুল সাহেব আইনমন্ত্রী হন, মোস্তফা সরোয়ার ফারুকী তিনি যদি সংস্কৃতি মন্ত্রী হন টেকনোক্র্যাট কোঠায়, ইত্যাদি আরও অনেক কিছু ম্যাজিক্যাল ঘটে যেতে পারে। আর রাজনীতিতে যত বেশি ম্যাজিক্যাল ঘটনা ঘটে, তত বেশি সেখানে অশনির সংকেত বিরাজ করে, তত বেশি সেখানে অনিশ্চয়তা দেখা দেয়, তত বেশি সেখানে আতঙ্ক বিরাজ করে। আর সব কিছু যদি আশানুরূপ হয়, মানুষ বুঝতে পারে যে এই জিনিসগুলো হতে যাচ্ছে, যেমন এখন কারা কারা মন্ত্রী হবেন, কে কে রাষ্ট্রপতি হবে, সেগুলোর একটা প্রেডিকশন কিন্তু পত্রপত্রিকাগুলো দিচ্ছে, একটা ফোকাস তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এর বাইরে যদি অলনে ছাড়েন, আপনি ব্যতিক্রম কিছু দেখেন, ম্যাজিক্যাল কিছু দেখেন, আপনি নিশ্চিত থাকেন যে সেটার ফলাফল ভালো হবে না। রাজনীতিতে ম্যাজিক ভালো জিনিস নয়। তো তারেক রহমান সাহেব চেষ্টা করে যাচ্ছেন, সেটা ম্যাজিক্যাল হোক, তার উদারতা হোক, তার অনেস্টি হোক, কিংবা তার ঔদার্য হোক, মহত্ব হোক, কিন্তু শেষমেশ তা যেন পূর্ণতা পায় এবং ভালো কিছু হয়, এবং গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, এই যাত্রা যেন অব্যাহত থাকে, মহান আল্লাহর দরবারে সেই প্রার্থনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।